নমস্কার বন্ধুরা, আগামী 24শে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা। আর সেই টেট পরীক্ষাকে কেন্দ্র করে আমি চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি থেকে টোটাল 800টা প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরবো। তো সেই 800টা প্রশ্নের মধ্যে আজকের আমি 100টা প্রশ্ন তুলে ধরছি। তো এরকম করে টোটাল 800টা প্রশ্ন আমি তুলে ধরবো 24 তারিখের আগে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, খুবই হেল্পফুল হবে। লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের কাছে সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু আমি প্রশ্ন উত্তর তুলে ধরবো। তো এখন হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি থেকে 100টা প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরছি। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো, শিখন এক ধরনের কি প্রক্রিয়া? শিখন হচ্ছে কিন্তু আচরণমূলক প্রক্রিয়া। সেকেন্ড প্রশ্নটা কি রয়েছে, কোন বয়সকে শৈশবকাল বলা হয়? 3 থেকে 12 বছর বয়সকে বলা হয় কিন্তু শৈশবকাল। 3 নম্বর প্রশ্নটা কি রয়েছে, শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক ইত্যাদির গুণাবলীর বিকাশকে কি বলা হয়? ব্যক্তিসত্তার উপাদান। 4 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, একজন শিশুর সামাজিক বিকাশ বলতে কি বোঝো? একজন শিশুর সামাজিক বিকাশ বলতে একটা দলের মধ্যে শিশুর সমন্বয় সাধন ঘটানো। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, বৃদ্ধি কথার অর্থ কি? বৃদ্ধির কথার অর্থ হলো কিন্তু পরিমাপ নির্ধারণ সম্পর্কিত পরিবর্তন। অর্থাৎ যে বিষয়গুলিকে পরিমাপ করা যায়, যেমন হচ্ছে আমার যে দৈহিক বিকাশটা হয়েছে সেটা কিন্তু পরিমাপযোগ্য, তো এটাকে বলা হবে কিন্তু বৃদ্ধি। ঠিক আছে, যেগুলোকে পরিমাপ করা যায় সেগুলোকে বলা হয় কিন্তু বৃদ্ধি। বুঝতে পারলাম? তো এবার দেখো 6 নম্বর প্রশ্নটা কি রয়েছে, শিশুর বিকাশ বলতে কি বোঝো? একটা গেলো বৃদ্ধি, এবারে হলো কিন্তু বিকাশ। তো বিকাশ বলতে কি বোঝো? শিশুর সার্বিক বিকাশ, অর্থাৎ সমস্ত ক্ষেত্রের কিন্তু বিকাশ ঘটবে। সেটা হচ্ছে মানসিক বিকাশ ঘটবে, প্রাক্ষবিক বিকাশ ঘটবে, দৈহিক বিকাশ ঘটবে, নৈতিক বিকাশ ঘটবে, সামাজিক বিকাশ ঘটবে। এই সমস্ত টোটাল বিকাশকে বলা হয় কিন্তু শিশুর বিকাশ। ঠিক আছে। 7 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, কোন বয়সকে জন্ম পর্যায় বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু জন্ম থেকে 3 বছর বয়স পর্যন্তকে বলা হয় কিন্তু জন্ম পর্যায়। ঠিক আছে। এবারে 8 নম্বর প্রশ্নটা কি রয়েছে, তুমি কিভাবে দুর্বল ছাত্রদের পড়াবে? তুমি তাকে বলবে কঠিন পরিশ্রমেই হলো কিন্তু সাফল্য লাভ করা সম্ভব। অর্থাৎ কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু সাফল্য লাভ করা সম্ভব। তো মোটামুটি এইরকমভাবে তাদেরকে মোটিভেট করিয়ে কিন্তু দুর্বল ছাত্রছাত্রীদের পড়াবো, এটা তোমরা বলতে পারো। তো এবারে দেখো 9 নম্বর প্রশ্নটা কি রয়েছে, মনোবৈজ্ঞানিক ধারণায় শিক্ষার্থীর শিক্ষা হয় কিসের মাধ্যমে? শিক্ষণের মাধ্যমে। ঠিক আছে, শিক্ষণের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীর শিক্ষাটা হয়। তো 10 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, কোন বয়সকে পূর্ণবয়স্ক কাল বলা হয়? 12 থেকে 20 বছর বয়সকে কিন্তু বলা হয় পূর্ণবয়স্ক কাল। ক্লিয়ার? তো এবার দেখো 11 নম্বর প্রশ্নটা কি রয়েছে, ছাত্রদের বাড়ির কাজ দেওয়া হয় কেন? কেননা ছাত্ররা কতটা পাঠ বুঝতে পেরেছে তা জানার জন্য। ক্লিয়ার? তো এবারে 12 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় জীবন বিকাশের কোন স্তরকে? কৈশোরকালকে। ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কিন্তু কৈশোরকালকে। 13 নম্বর প্রশ্নটা কি রয়েছে, শ্রেণীকক্ষে শিক্ষার জন্য কি প্রয়োজনীয়? সঠিক পরিবেশ প্রয়োজনীয়, ছাত্রদের কৌতূহল প্রয়োজনীয় এবং শিক্ষিত শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজনীয়। ঠিক আছে, মোটামুটি শ্রেণীকক্ষে শিক্ষার জন্য প্রয়োজনীয় তার মোটামুটি তার যে পরিবেশটা সেটা প্রয়োজন, তারপরে যে ছাত্রদের কৌতূহল থাকা প্রয়োজন এবং শিক্ষিত শিক্ষক শিক্ষিকা থাকা প্রয়োজন। ক্লিয়ার? 14 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, পড়ানোর ক্ষেত্রে জেস্ট-লেট মতবাদ বলতে কি বোঝো? পড়ানোর ক্ষেত্রে জেস্ট-লেট মতবাদ বলতে ছাত্রদের শারীরিক বিকাশ এবং মানসিক ক্ষমতাকে বর্ধিত করার উপায়। ঠিক আছে, অর্থাৎ ছাত্রদের যে শারীরিক বিকাশ ঘটবে কিংবা মানসিক বিকাশ ঘটবে তার ঘটানোর যে উপায়টা সেটা হলো কিন্তু জেস্ট-লেট মতবাদ। ক্লিয়ার? তো এবার 15 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, মনোসামাজিক বিকাশের যে তত্ত্বটা দিয়েছে তার মূল প্রবক্তা কে? মনোসামাজিক বিকাশের তত্ত্বের মূল প্রবক্তা হলো কিন্তু এরিকসন। তো এবার 16 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, ছাত্রদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া উচিত কেন? কেননা ছাত্ররা এর থেকে জ্ঞান লাভ করতে পারে। 17 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, তুমি একজন বুদ্ধিদীপ্ত পুনঃসম্পন্ন শিক্ষক, কিন্তু ছাত্ররা তোমার পড়ানোর যে স্টাইলটা সেটাতে অসন্তুষ্ট, তুমি তাদের কিভাবে পড়াবে? ছাত্রদের যে পড়ান তাদের যে বোঝার যে ক্ষমতাটা সেটার দিকে আমাকে দৃষ্টি রাখতে হবে এবং ছাত্রদের পদ্ধতির সঙ্গে কিন্তু সমঝোতা বজায় রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ ছাত্ররা কেমনভাবে বুঝতে পারছে, তাদের কোনভাবে পড়ালে তারা বুঝতে পারবে সেই বিষয়টাকে কিন্তু আমাকে বুঝতে হবে এবং আমাকে সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু পড়াতে হবে। বুঝতে পারলাম? তো এবার দেখো 18 নম্বর প্রশ্নটা কি বলেছে, বর্তমানে ছাত্রদের শিক্ষার প্রতি আগ্রহ নেই কেন? কারণ উপযুক্ত পাঠ্যক্রম এবং আদর্শ শিক্ষার অভাব। 19 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, শিক্ষকের পাঠ শুরু করার আগে কি করা উচিত? শিক্ষকের উচিত পাঠের মূল উদ্দেশ্যটা কি সেটা তাদেরকে বোঝানো। ঠিক আছে। 20 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, চিলড্রেন অ্যাক্টিভিটি কনস্ট্রাকচার
কনস্ট্রাকচার দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড, এই উক্তিটি কার? এটা হচ্ছে কিন্তু বিজ্ঞানী পিয়াজে, মনোবিজ্ঞানী পিয়াজে। ঠিক আছে, 21 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, বিদ্যালয়ে শিক্ষামূলক ভ্রমণে ছাত্রদের জন্য প্রয়োজনীয় কেন? কেননা ছাত্ররা যাতে সরাসরি যোগাযোগের মাধ্যমে স্থির জ্ঞান লাভ করতে পারে, সেটার দিকে খেয়াল রেখেই কিন্তু এটা করা হয় বা এটা প্রয়োজনীয়। ঠিক আছে, তো এবারে 22 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, কোন সময় শিশুদের মধ্যে ভাষার বিকাশ ঘটে? এটা হচ্ছে কিন্তু জন্মের সময়। 23 নম্বর প্রশ্নটা কী রয়েছে, শিক্ষকের পাঠ শেষ করার পর কি করা উচিত? ছাত্ররা বুঝতে পেরেছে কিনা তা পরখ করা উচিত বা যাচাই করা উচিত। ঠিক আছে, আমি ধরো একটা বিষয় তাদেরকে পড়ালাম, তো সেটা সে বুঝতে পেরেছে কিনা সেটাকে কিন্তু যাচাই করাটা উচিত একজন শিক্ষকের। ঠিক আছে, তো এবারে 24 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, পরিণমন একটি কি প্রক্রিয়া? পরিণমন একটি কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। 25 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, পড়ানোর পদ্ধতিতে স্বাভাবিক ভাষা বলতে কি বোঝো? শোনা, বলা, পড়া এবং লেখা। ঠিক আছে, তো পড়ানো পদ্ধতিতে স্বাভাবিক ভাষা বলতে কিন্তু এই 4টি বিষয়কে বোঝায়, বলা, শোনা, পড়া এবং লেখা। তো এবার 26 নম্বর প্রশ্নটা কী রয়েছে, দ্য এম অফ এডুকেশান ইজ ডেভেলপমেন্ট, দ্য প্রসেস অফ এডুকেশান ইজ ডেভেলপমেন্ট, এই উক্তিটির প্রবক্তা কি? এই উক্তিটির প্রবক্তা হলো কিন্তু ফ্রয়েবেল। 27 নম্বর প্রশ্নটা কী রয়েছে, শিশুর বিকাশ প্রক্রিয়াটি যে দশায় শুরু হয় সেটি কোনটি? সেটি হচ্ছে কিন্তু ভ্রূণজ দশা, ভ্রূণ অবস্থায় যে থাকে শিশুরা, তো সেই দশাটাকে কিন্তু বলা হয়েছে। তো এবারে 28 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, শিশুরা যাতে শ্রেণীকক্ষে মনোযোগ দিতে পারে তার জন্য শিক্ষকের কি করা উচিত? মডেল ব্যবহার করা, চার্ট ব্যবহার করা এবং অন্যান্য ব্যবহারযোগ্য জিনিস পড়ানোর সময় ব্যবহার করা উচিত। ঠিক আছে, বিভিন্ন ধরনের টিএলএম ব্যবহার করা উচিত। এক কথায় বুঝতে পারলাম, টিএলএম মানে হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, অর্থাৎ পড়ানোর সময় যে যাবতীয় যে সরঞ্জামগুলি প্রয়োজন হয় সেগুলোকে তাদের সামনে যদি তুলে ধরা হয় তাহলে কিন্তু তারা পড়াটাকে আরও ভালোভাবে বুঝতে পারবে। যেমন ধরো পৃথিবী সম্পর্কে ধরো আমি পড়াচ্ছি, সেই সময় যদি গ্লোবটা ব্যবহার করি, ঠিক আছে, তো এগুলো হলো কিন্তু টিএলএম। তো এই সমস্ত বিষয় হলো কিন্তু ব্যবহারিক জিনিস, এগুলো ব্যবহার করা উচিত। তো এবার 29 নম্বর প্রশ্নটা কি বলেছে, পাঠ্যবস্তু সম্পর্কে ছাত্রদের আগ্রহ বাড়াতে কি করা উচিত? প্রয়োজনীয় সংবাদ প্রেরণ করা উচিত। ঠিক আছে, তো এবার 30 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, জাঁ পিয়াজে কোন বিকাশের নীতি গ্রহণ করেন? জ্ঞানমূলক বিকাশের নীতি কিন্তু জাঁ পিয়াজে গ্রহণ করেছিলেন। তো এবারে 31 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, জাঁ পিয়াজের মতে শিশুর নিয়মতান্ত্রিক চিন্তনের স্তরের ব্যাপ্তি কত বছর বয়স পর্যন্ত ঘটে থাকে? 11 থেকে 16 বছর বয়স পর্যন্ত কিন্তু ঘটে থাকে। বুঝতে পারলে তোমরা? তো এবার দেখো 32 নম্বর প্রশ্নটা কী রয়েছে, যাদের বুদ্ধিবৃত্তি 7 বছরের ছেলের মতো তাদের বুদ্ধাঙ্কের পরিসর কত? তাদের বুদ্ধাঙ্কের পরিসর কিন্তু 50 থেকে 75। তো এরকম একটা প্রশ্ন কিন্তু গত বছর টেট পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, সেই গণিতটা তোমরা আশা করি জানো, যদি না জেনে থাকো কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের কাছে সেই গণিতটা তুলে ধরার জন্য। ক্লিয়ার? তো এবার 33 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, শিশু বিকাশের কোন পর্যায়টি জীবনের রহস্যময় দশা হিসেবে বিবেচনা করা হয়? বাল্যকাল। বাল্যকালটাকে কিন্তু শিশুদের জীবনের রহস্যময় দশা হিসেবে কিন্তু বিবেচনা করা হয়। তো এবারে 34 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, কোহলবার্গের মতে নৈতিক বিকাশ এক প্রকারের ড্যাশমূলক বিকাশ, এটা হচ্ছে কিন্তু জ্ঞানমূলক বিকাশ। গত বছর কিন্তু কোহলবার্গ পড়েছে এবং জাঁ পিয়াজে পড়েছে, এবছর এরিকসনটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্টও রয়েছে। ঠিক আছে, এবারে 35 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে কোনটি অনুঘটক রূপে কাজ করে? এটা হচ্ছে সামাজিকরণ প্রক্রিয়াটি। ঠিক আছে, শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে কোন অনুঘটক রূপে কাজ করে, কোনটি? সেটা হচ্ছে কিন্তু সামাজিক প্রক্রিয়াটি। তো বন্ধুরা, এই সমস্ত কোশ্চেনের যদি তোমরা পিডিএফ চাও তো অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে পিডিএফটা কিন্তু বিনামূল্যে দিয়ে দেবো, তো তোমরা পিডিএফটা দেখেও পড়ে নিতে পারো। ক্লিয়ার? তো অবশ্যই যোগাযোগ করো, এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এবার দেখো 36 নম্বর প্রশ্নটা কী রয়েছে, পিঁয়াজের মতে মানুষের বৌদ্ধিক বিকাশের কয়টি দিক? 2টি দিক। ঠিক আছে, 2টি দিক। 37 নম্বর প্রশ্নটা কী রয়েছে, গতানুগতিক ধারণায় শিক্ষাকে কি বলা হয়? পুঁথিগত জ্ঞান অর্জনের প্রক্রিয়া। গতানুগতিক ধারণায় শিক্ষাকে বলা হয় পুঁথিগত জ্ঞান অর্জনের প্রক্রিয়া। তো এবারে 38 নম্বর প্রশ্নটা কী রয়েছে, আধুনিক শিক্ষার গুরুত্বপূর্ণ নীতি কি? সক্রিয়তার নীতি। তো এবার 39 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, ব্যক্তিত্ব বলতে কি বোঝো? ব্যক্তির নিজস্ব জিনিস। ব্যক্তিত্ব বলতে ব্যক্তির নিজস্ব জিনিস। তো এবার 40 নম্বর প্রশ্নটা কী রয়েছে, প্রথাগত শিক্ষার উদ্দেশ্য বলতে কি বোঝানো হয়েছে? সার্বিক বিকাশকে কিন্তু বোঝানো হয়েছে। 41 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, একজন শিক্ষার্থী প্রথম
শিক্ষা কার কাছ থেকে পায়? মায়ের কাছ থেকে কিন্তু একজন শিক্ষার্থী প্রথম শিক্ষাটা লাভ করে। 42 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, শিক্ষার্থীরা কোন কোন শিক্ষকের কাছে শিক্ষা লাভে বাড়তি আগ্রহবোধ প্রকাশ করে? স্নেহপ্রবণ এবং যারা হচ্ছে তাদেরকে ভালো মতো বোঝাতে পারে সেই সমস্ত শিক্ষকদের কাছে কিন্তু শিক্ষা লাভ করতে বাড়তি আগ্রহ মানে পোষণ করে। বুঝতে পারলাম মোটামুটি। তো কাদের কাদের কাছে? যারা স্নেহপ্রবণ হয়ে থাকে, যারা তাদের যে এই পড়ানোর যে ধারণাটা ভালোভাবে তাদের কাছে ক্লিয়ার করতে পারে, কোনো প্রশ্ন যদি আটকে যায় সেটাকে ভালোভাবে তাদের কাছে বিশ্লেষণ করতে পারে, সেই সমস্ত শিক্ষকদের কাছে কিন্তু মানে শিক্ষা লাভ করতে বাড়তি আগ্রহবোধ প্রকাশ করে। তো এবার 43 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, কোয়ান্টিটিভ চেঞ্জ বলতে কি বোঝো? কোয়ান্টিটিভ চেঞ্জ বলতে বোঝায় কিন্তু মূল্যায়নকে। ঠিক আছে। তো এবার 44 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, শিশুদের কিভাবে শিক্ষা দেওয়া উচিত? তাদের খেলার ছলে ভাষা শিক্ষা দেওয়াটা উচিত। তাদেরকে খেলার ছলে কিন্তু শিক্ষা দেওয়াটা উচিত। এক কথায় খেলার ছলে, গল্পের মাধ্যমে, গানের ছলে, কবিতার মাধ্যমে, এই সমস্ত দিক থেকে কিন্তু শিক্ষা দেওয়াটা উচিত। তো এবার 45 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, শিশুদের প্রাত্যহিক কাজ দেওয়ার উদ্দেশ্য কি? তাদের মধ্যে বিষয় সম্পর্কে আগ্রহ তৈরি করা, প্রত্যহ পাঠের জন্য তাদেরকে আগ্রহী করে তোলা, তারপর হচ্ছে বিষয়ের প্রতি ভালো জ্ঞানের জন্য তাদেরকে মোটামুটি প্রাত্যহিক কাজটা দেওয়া হয়ে থাকে। তাহলে কি কি? তাদের হচ্ছে মানে বিষয় সম্পর্কে আগ্রহী করে তোলার জন্য, তারপর হচ্ছে প্রত্যহ পাঠের জন্য, তারপর হচ্ছে বিষয়ের প্রতি ভালো জ্ঞানের জন্য। ক্লিয়ার। 46 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, শিক্ষকের কোন ছাত্রের উপর গর্বিত হওয়া উচিত যে দেশের উন্নতির জন্য কাজ করছে? যেমন হচ্ছে যারা মিলিটারিতে রয়েছে, যারা মিনিস্ট্রি পদে রয়েছে, যারা পুলিশ, ঠিক আছে, তো মোটামুটি ডিফেন্স লাইনে যারা রয়েছে তাদের জন্য, তারপরে ডাক্তার, মাস্টার, মানে টিচার যারা, তো এদের জন্য কিন্তু অবশ্য গর্বিত বোধ করা উচিত। তো 47 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, পড়ানোর সময় তুমি ছাত্রদের সম্পর্কে কী ভাববে? মানে তাদের বুদ্ধিমত্তা উন্নয়ন হবে যাতে তারা সাফল্য লাভ করতে পারে। বুঝতে পারলে? মানে পড়ানোর সময় তুমি ছাত্রদের সম্পর্কে কী ভাববে? তাদের বুদ্ধিমত্তা যাতে উন্নত হয়, যাতে তারা সাফল্য লাভ করতে পারে, সেই দিকে মোটামুটি আমাকে ভাবতে হবে। 48 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, বিদ্যালয়ে প্রবন্ধমূলক প্রশ্নের পরিবর্তে উদ্দেশ্যমূলক বা বৈষয়িকমূলক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কেন? বেশি প্রশ্নের উত্তর জানার জন্য। ঠিক আছে। তো এবার দেখো 49 নম্বর প্রশ্নটা কী রয়েছে, ছাত্র যখন দেওয়া প্রশ্নের উত্তর দিতে পারে না তখন শিক্ষকের কি করা উচিত? শিক্ষকের উচিত সেই ছাত্রটিকে উৎসাহিত করা উত্তর দেওয়ার জন্য, মানে যতক্ষণ না সে পারছে ততক্ষণ তাকে ধরিয়ে দেওয়া বা তাকে আরও উৎসাহিত করা যাতে সে প্রশ্নের উত্তরটা দিতে পারে। তো 50 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, শিশুর কোয়ালিটেশন একসেপ্ট বলতে কি বোঝায়? শিশুর বিকাশকে বোঝায়। তো এবারে 51 নম্বর প্রশ্নটা কী রয়েছে, কোন সময় শিশুরা প্রকৃত জ্ঞান লাভ করে? যখন শিশুরা নিজে থেকে অভ্যাস করে তখন কিন্তু তারা প্রকৃত জ্ঞান লাভ করে। 52 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, শিশুর বিকাশগত পরিবর্তন কিসের মধ্যে প্রকাশ পায়? আচার আচরণের মধ্য দিয়ে কিন্তু শিশুর বিকাশগত পরিবর্তনে যে প্রকাশটা সেটা কিন্তু পায়। ঠিক আছে। কার মাধ্যমে? আচার আচরণের মধ্য দিয়ে। 53 নম্বর প্রশ্নটা কী রয়েছে, শিক্ষকের উত্তরপত্রের মান কিভাবে নির্ধারণ করা উচিত? তাদের উত্তরপত্র খুব মনোযোগ দিয়ে কিন্তু দেখা উচিত। তো এবার দেখো 54 নম্বর প্রশ্নটা কী বলেছে, যে শিশুদের কিভাবে কবিতা পড়ানো উচিত? সঠিক সঙ্গীত পদ্ধতিতে। 55 নম্বর প্রশ্নটা কী রয়েছে, কোন অভ্যাসটি বেশি করে শিশুদের মধ্যে পাওয়া যায়? অন্যকে নকল করা। 56 নম্বর প্রশ্নটা কী রয়েছে, ছোট্ট শিশুরা প্রাথমিক পর্যায়ে পরিষ্কার করে লিখতে পারে না কেন? কারণ তাদের আঙুলের পেশি সেই সময় বিকশিত হয় না। 57 নম্বর প্রশ্নটা কী রয়েছে, মনোবিদ পিকুনাস মানব জীবন বিকাশের স্তরগুলিকে কয়টি ভাগে ভাগ করেছে? 10টি ভাগে কিন্তু ভাগ করেছে। 58 নম্বর প্রশ্নটা কী রয়েছে, প্রসেস অফ ম্যাচিউরেশন কি? দেহগত ও বৌদ্ধিক পরিবর্তন। 59 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, যে শিক্ষকদের ছাত্রদের পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুত করা উচিত? তারা ছাত্রদের পরীক্ষার গুরুত্ব বলবে এবং তাদের প্রস্তুতির সাহায্য করবে। ঠিক আছে, অর্থাৎ প্রস্তুতি কেমনভাবে নিতে হবে তাদেরকে সাহায্য করবে। তো 60 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, যদি একজন ছাত্র পড়াশোনাতে মনোযোগ না দেয় তাহলে একজন শিক্ষকের কি করা উচিত? তাকে ভালো শিশুদের উদাহরণ দিয়ে উৎসাহিত করা উচিত। ঠিক আছে। 61 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, একজন শিক্ষক হয়ে তোমার কি করা উচিত? যখন একজন মেধাবী ছাত্র কম নাম্বার পাবে তুমি তাকে কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করবে। 62 নম্বর প্রশ্নটা কী রয়েছে, শিশুর বিকাশ সম্পূর্ণ হয় যে দশায় তা কোনটি? সেটা হলো কিন্তু বার্ধক্য দশায়। ঠিক আছে, সম্পূর্ণ
বিকাশ ঘটে বার্ধক্য দশায়। তো 63 নম্বর প্রশ্নটা কী রয়েছে, তুমি একজন ছাত্রের উপর অসন্তুষ্ট, তুমি তার উত্তরপত্র পরীক্ষা করার সময় কি দেখবে, তার দক্ষতা অনুযায়ী কিন্তু তাকে নাম্বার দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি মনে রাখবে, এটা ইন্টারভিউর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এবার দেখো 64 নম্বর প্রশ্নটা কী রয়েছে, শিশুদের শ্রবণ দক্ষতাকে বৃদ্ধি করার জন্য কি করা উচিত, ছাত্রদের দ্বারা আবৃত্তি করে পড়ানো। ঠিক আছে, তো এবারে 65 নম্বর প্রশ্নটা কী রয়েছে, একজন নতুন শিক্ষক হিসেবে শ্রেণীতে পড়ানোর আগে তুমি কোন কোন বিষয়ের উপর মনোযোগ দেবে, প্রতিটি ছাত্রের সঙ্গে ব্যক্তিগতভাবে কিন্তু কথা বলে তাদের সঙ্গে পরিচয় বা আলাপ আলোচনা করে নিতে হবে। তো এবার 66 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, যে শিশুরা অপরিষ্কার জামা কাপড় পরে আসে শিক্ষক হিসেবে তাদের কি পরামর্শ দেওয়া উচিত, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে তাদের শিক্ষা দেওয়া উচিত। তো 67 নম্বর প্রশ্নটা কী রয়েছে, তুমি ছাত্রদের কিভাবে পড়াবে যাতে তাদের মধ্যে গবেষণামূলক স্বভাবের বিকাশ ঘটে, তাদের পরিদর্শন ক্ষমতা বৃদ্ধি করতে হবে যাতে তাদের মধ্যে তুলনা করার দক্ষতাটা বাড়ে। তো এবার 68 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, শিশুদের লেখনী দক্ষতা বিকাশের জন্য কি করা উচিত, শুনে অথবা দেখে লেখার অভ্যাস করানো উচিত। ঠিক আছে, লেখনী যে ক্ষমতা সেটার বিকাশ ঘটানোর জন্য কি করতে হবে, শুনে শুনে যে লেখা কিংবা দেখে লেখার যে অভ্যাস সেটা করানো উচিত। তো এবার দেখো 69 নম্বর প্রশ্নটা কী রয়েছে, যদি শ্রেণীতে কিছু ছাত্র দুষ্টু হয় তাহলে ওই অবস্থায় তুমি তাকে কিভাবে পড়াবে। ঠিক আছে, তাদেরকে বোঝানোর জন্য মনস্তাত্ত্বিক উপায়ে আমি কিন্তু পড়াবো। ক্লিয়ার। 70 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, তোমার মতে একজন ছাত্রের দক্ষতা নির্ধারণের সবচেয়ে ভালো ভিত্তি কি, কাজকর্মে অংশগ্রহণ করা এবং বার্ষিক পরীক্ষা উভয়ের ভিত্তি করাই কিন্তু উচিত। ঠিক আছে, উভয়টাকেই কিন্তু দেখাটা উচিত, এটুকুই বিষয় আর কি, মানে তাদের কাজকর্মে কীভাবে অংশগ্রহণ করছে কিংবা বার্ষিক পরীক্ষায় কেমন ফল করছে, তো দুটোর দিকেই কিন্তু খেয়াল রাখা উচিত। 71 নম্বর প্রশ্নটা কী রয়েছে, মানসিক দিক থেকে পশ্চাৎপদ পিতামাতার সন্তান বা উন্নত বুদ্ধিসম্পন্ন হয়, এই গবেষণালব্ধ ফলটি প্রকাশ করেন কে, ডগডার। ঠিক আছে, ডগডার নামটা মনে রাখবে। তো 72 নম্বর প্রশ্নটা কী রয়েছে, যদি একজন শিশু শ্রেণীতে উপস্থিত না থাকে তাহলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন, অনুপস্থিতির কারণটা কিন্তু আমাকে জানতে হবে এবং তা লাঘব করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, যদি কোনো কারণ থাকে সেই কারণটাকে সমাধান ঘটানোর চেষ্টা করতে হবে। তো এবারে 73 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, শিশুদের ব্যাকরণের জ্ঞান থাকা জরুরি কেন, এর জন্য তারা সঠিক বলতে এবং লিখতে পারে, ব্যাকরণের জ্ঞান থাকলে কিন্তু তারা সঠিক বলতে এবং লিখতে সক্ষম হয়। 74 নম্বর প্রশ্নটা কী রয়েছে, যদি একজন শিশু শ্রেণীকক্ষে গোলমাল করে তাহলে আপনি কি করবেন, তাকে শান্ত করব। 75 নম্বর প্রশ্নটা কী রয়েছে, শিশুদের হিন্দিতে গল্প কিভাবে পড়ানো উচিত, ছাত্রদের দ্বারা গল্পের চরিত্রগুলিকে নাটকের মাধ্যমেই কিন্তু তাদের সেই গল্পটা পড়ানো উচিত বা তুলে ধরা উচিত তাদের সামনে। 76 নম্বর প্রশ্নটা কী রয়েছে, ব্যবহারিক পদ্ধতি পড়াশোনার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উপায় কেন, কেননা এটি ছাত্রদের কার্যকরী করে তোলে। ঠিক আছে, ব্যবহারিক পদ্ধতির মাধ্যমে যদি পড়ানো হয় তাহলে কিন্তু খুবই মানে এটা কার্যকরী ভূমিকা পালন করে। ঠিক আছে, 77 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, একজন ভালো সংবাদ আদান প্রদানকারীর মধ্যে কি থাকা সবচেয়ে জরুরি। ঠিক আছে, কি থাকা সবচেয়ে জরুরি, এটা হচ্ছে পরিষ্কার এবং সঠিক উচ্চারণ, মানে একজন ভালো সংবাদদাতা যে থাকে তার মধ্যে কি কি গুণ থাকা উচিত, সেটা হচ্ছে পরিষ্কার এবং সঠিক উচ্চারণ। 78 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, জেস্টলেট তথ্যটা কি, অন্য বিষয়কে বোঝানোর জন্য একটি বিষয়ের উপরে পড়াশোনা এবং ফলপ্রদ হয়, মানে কি অন্য বিষয়ে বোঝানোর জন্য একটি বিষয়ের পড়াশোনার যে ফলপ্রদ যে বিষয়টা সেটাই হলো কিন্তু জেস্টলেট তথ্য। মানে আমি একটা বিষয় পড়ছি, ধরো আমি ইতিহাস বইটা পড়ছি, ইতিহাস বইতে এমন একটা বিষয় পড়লাম যেটা হচ্ছে ভূগোলের যে বিষয় রয়েছে সেই বিষয়ে আমার কাজে লেগে গেল, এটাই হলো কিন্তু জেস্টলেট মতবাদ। বুঝতে পারলাম, মানে একটা বিষয় পড়ছি কিন্তু আমরা অন্য একটা বিষয়ের সঙ্গে কিন্তু সেটার সামঞ্জস্য থাকছে বা সেটার জন্য কিন্তু ফলপ্রদ হচ্ছে আমার কাছে, তো এটাই হলো কিন্তু জেস্টলেট মতবাদ। তো এবার দেখো 79 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ব্যক্তি যে সমাজে বাস করে, যে সমাজের লোকাচার আদর্শ নিয়মকানুন ও কৃষ্টির অন্যান্য বৈশিষ্ট্য শিক্ষা ও আয়ত্ত করাকে কি বলা হয়, এটাকে বলা হয় কিন্তু সামাজিকরণ। প্রশ্নটা আরেকবার পড়ছি, যে ব্যক্তি যে সমাজে বাস করে, যে সমাজের লোকাচার আদর্শ নিয়মকানুন ও কৃষ্টির
অন্যান্য বৈশিষ্ট্য শিক্ষা ও আয়ত্ত করে তাকে কি বলে? সেটাকে বলা হয় কিন্তু সামাজিকরণ। ক্লিয়ার? তো এবারে 80 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, কে শ্রেণীকক্ষের বন্দোবস্তের জন্য মূলত দায়ী? শ্রেণী শিক্ষক। তো 81 নম্বর প্রশ্নটা কি রয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকদের প্রধান দায়িত্ব কি? সমাজের দাবি অনুযায়ী শিশুকে গড়ে তোলা। 82 নম্বর প্রশ্নটা কি রয়েছে, কোনো আগাম বার্তা ছাড়া পরীক্ষা নেওয়ার উপকারিতা কি? এটি ছাত্রদের সবসময় পড়তে সাহায্য করে। ঠিক আছে? তো এবারে 83 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, শ্রেণীকক্ষে কখন শৃঙ্খলা থাকে না? যখন ছাত্রদের করার মতো কিছু থাকে না। তো 84 নম্বর প্রশ্নটা কি রয়েছে, জেনেটিক এপিস্টেমোলজি নামক মতবাদটির প্রবক্তাকে? পিয়াজে। জেনেটিক এপিস্টেমোলজি, ঠিক আছে, মনে রাখবে এই প্রবক্তাকে এই বিষয়টার, তো মোটামুটি পিয়াজে, এটা মনে রাখবে। ঠিক আছে? তো এবারে দেখো 85 নম্বর প্রশ্নটা কি রয়েছে, বিজ্ঞানী পিয়াজের মতে 6 থেকে 7 বছর বয়সে শুরু হওয়া প্রান্তীয় শৈশবকালকে কি বলা হয়? কংক্রিট অপারেশনাল। তারপরে 86 নম্বর প্রশ্নটা কি রয়েছে, দ্য ডেভেলপমেন্ট সাইকোলজি অফ জাঁ পিয়াজে নামক বইটি প্রকাশ করেন কে? ফ্রয়েডেল। ঠিক আছে? দ্য ডেভেলপমেন্ট সাইকোলজি অফ জাঁ পিয়াজে, তো এই বইটির প্রকাশ করেন কে? ফ্রয়েডেল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো 87 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, একটি শিশুকে কখন পিছিয়ে পড়া শিশু বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু উপরে 3টি, যেমন হচ্ছে তার বিদ্যা গ্রহণ ও বিদ্যাধারণ ক্ষমতা উভয় স্বাভাবিকের থেকে কম হয়। দ্বিতীয়ত কি রয়েছে, শ্রেণীতে তার ফলাফল গড় ফলাফলের থেকে কম হয়, তার খারাপ বুদ্ধি অথবা কোনো মানসিক বা সামাজিক কারণবশত। তৃতীয়ত কি রয়েছে, সমবয়সী শিশুদের থেকে সে পিছিয়ে পড়ে। তো মোটামুটি এই 3টি হবে কিন্তু পিছিয়ে পড়া শিশুদের বলা হয়ে থাকে। ঠিক আছে? তো 88 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, যদি কোনো ছাত্র পরীক্ষায় অকৃতকার্য হয় এবং তার জন্য শিক্ষক বা অন্য শিশুদের দোষারোপ করে তাহলে কি বলা হয়? সেটা হচ্ছে কিন্তু যুক্তিবোধ। ঠিক আছে? যুক্তিবোধ মানে কোনো ছাত্র পরীক্ষায় অকৃতকার্য হয় এবং তার জন্য শিক্ষক বা অন্য শিশুদের দোষারোপ করে তাকে কি বলে? সেটাকে বলে যুক্তিবোধ। তো এবারে 89তম প্রশ্নটা কি রয়েছে, ক্লাসের আলোচ্য বিষয়বস্তু ছাত্র বুঝতে না পারলে শিক্ষকের কি করা উচিত? উদাহরণ সহ তাদেরকে আরও পড়ানো উচিত। উদাহরণ সহযোগী কিন্তু তাদেরকে পড়ানো উচিত। তো 90তম প্রশ্নটা কি রয়েছে, শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য কি ধরনের পরীক্ষার প্রয়োজন? সব রকমের প্রশ্নের সংমিশ্রণ, যেমন রচনাধর্মিক, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত। ঠিক আছে? তো এবারে 91তম প্রশ্নটা কি রয়েছে দেখো, শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শিশু সবথেকে বেশি লক্ষ্য করা যায় কোথায়? দরিদ্র পরিবারের শিশু এবং সংক্রামক রোগের দ্বারা আক্রান্ত শিশুদের মধ্যে। 92তম প্রশ্নটা কি রয়েছে, ছাত্র ভুল উত্তর দিলে শিক্ষকের কি করা উচিত? উত্তরটা কেন ভুল তা ব্যাখ্যা করা উচিত। 93তম প্রশ্নটা কি রয়েছে দেখো, পিয়াজে শিশুর জীবন বিকাশের ধারাকে ব্যাখ্যা করার জন্য যে সকল ধারণাকে সার্থকভাবে কাজে লাগিয়েছেন সেগুলি কি কি? একটা হচ্ছে জীববিদ্যা, তর্কবিদ্যা, দার্শনিক চিন্তার ঐতিহাসিক ধারণা। এই 3টি বিষয়কে কিন্তু কাজে লাগিয়েছে, জীববিদ্যা, তর্কবিদ্যা এবং দার্শনিক চিন্তার ঐতিহাসিক ধারণা। তো এবার 94তম প্রশ্নটা কি রয়েছে দেখো, জ্ঞান মানুষের আবিষ্কৃত, জ্ঞান মানুষের জন্মগত সংগঠনের মধ্যে থাকে না বা আবিষ্কৃত বস্তুর মধ্যে থাকে না। এই কথাটি বলেছেন কে? পিয়াজে। ঠিক আছে? তো এবারে 95তম প্রশ্নটা কি রয়েছে দেখো, ভাইগটস্কি এর তত্ত্বের মূল ড্যাশের উপর নির্ভরশীল? সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। তো এবার 96তম প্রশ্নটা কি রয়েছে দেখো, শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া অবস্থার ফল কি হতে পারে? নগণ্য সামাজিক সমন্বয় সাধন হতে পারে। 97তম প্রশ্নটা কি রয়েছে, কোনো ছাত্রদের উত্তর অজানা থাকলে শিক্ষকের কি করা উচিত? পরে সঠিক উত্তরটা বলে দেওয়া উচিত। তো 98তম প্রশ্নটা কি রয়েছে দেখো, শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য বিদ্যালয়ের সময়সীমার পরিবর্তন করতে হবে কেন? কারণ তারা একটি বিষয়ের বেশি সময় ধরে কিন্তু মনোযোগ দিতে পারে না। তারপরে হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা রয়েছে দেখো, এই ধরনের শিশুদের জন্য
পাঠ্য বিষয়ে জ্ঞান ছাড়াও অন্যান্য কর্মসূচির উপর জোর দিতে হয়। তো এই দুটি মোটামুটি হবে। তো এখানে কিন্তু চারটি টোটাল পয়েন্ট দেওয়া থাকে, বলা হয় যে উপরের দুটি সঠিক, না হলে কোনোটি সঠিক নয়। তো এখানে সঠিকটা হবে কিন্তু উপরের দুটি সঠিক, মানে এই দুটোই কিন্তু সঠিক। ক্লিয়ার? মানে একটা হচ্ছে কারণ তারা একটি বিষয়ে বেশি সময় ধরে মনোযোগ দিতে পারে না, আর দ্বিতীয়টা যে হচ্ছে এই ধরনের শিশুদের জন্য পঠ্য বিষয়ের জ্ঞান ছাড়াও অন্যান্য কর্মসূচির উপর জোর দিতে হবে। তো 99তম প্রশ্নটা কী রয়েছে দেখো, ছাত্রদের পছন্দসই শিক্ষক কারা, যারা বিষয়বস্তু সম্পর্কে ছাত্রদের অসুবিধা দূর করতে পারে এবং যারা স্নেহপ্রবণ হয়ে থাকে। আগেও কিন্তু এই প্রশ্নটা আমি বলেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু, ঠিক আছে। 100তম প্রশ্নটা কী রয়েছে দেখো, একটি শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শিশুর সঙ্গে একটি বিদ্যা অর্জনে অক্ষম শিশুর পার্থক্য কী? একটি বিদ্যা অর্জনে অক্ষম শিশু বুদ্ধি সবসময় গড়পড়তা বা তার থেকে বেশি হয়, কিন্তু পিছিয়ে পড়া শিশুর বুদ্ধি গড় বুদ্ধির থেকে কিন্তু কম হয়। ঠিক আছে, তো মোটামুটি এই হলো 100টা প্রশ্ন গেল। এরপরেও কিন্তু প্রশ্ন রয়েছে বন্ধুরা, টোটাল 800টা প্রশ্ন আমি দেবো বলেছি। তো আজকের কিন্তু 100টা প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরলাম। তো এই 100টা প্রশ্নে যদি তোমাদের কাছে পিডিএফ প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে যোগাযোগ করো, আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম প্রশ্ন উত্তর কিন্তু সমস্ত সাবজেক্ট থেকে তোমরা পেয়ে যাবে। গণিত প্যাডাগজি, তারপরে হচ্ছে এটা তো গেল চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি, পরিবেশের উপরও কিন্তু প্রশ্ন থাকছে, বাংলা থেকেও বোধ পরীক্ষণ এবং প্যাডাগজি উভয় প্রশ্ন কিন্তু থাকবে। তো এই 7 দিন একটু চেষ্টা করো, লাস্ট মিনিটে তোমরা খুব ভালোভাবে একটু প্রিপারেশান নাও, আশা করছি তোমাদের টেটটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।